আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, গত দিনের আলোচনা থেকে যদি কারো কোশ্চেন থাকে শেয়ার করতে পারেন, অথবা বাগ হান্টিং প্ল্যাটফর্মগুলোতে ঘুরে যদি কোনো কনফিউশন তৈরি হয় শেয়ার করতে পারেন। ওকে, আমরা যেহেতু প্র্যাকটিস করব, আমাদের রিয়েল একটা টার্গেটের দরকার। একটা না, একাধিক টার্গেট হলে বেটার। তো আপনাদের বাসায় বলেছিলাম বাগ হান্টিং এর পলিসি গুলো দেখতে। কেউ একজন বা যদি একাধিক পার্সন চান, মানে কোন একটা প্রোগ্রাম যার পলিসি ইন ডিটেলস আপনি পড়েছেন, এরকম কোন প্রোগ্রামের লিংক চ্যাটে একটু শেয়ার করুন। আমরা ওই প্রোগ্রামটাকে টার্গেট ধরে ওর উপরে আমাদের টুলস টেকনিক গুলো অ্যাপ্লাই করে করে দেখব। ওকে, করে রিয়েল কিছু অভিজ্ঞতা হবে, মানে পিওর বাগ হান্টিং এর কিছু ডেমনস্ট্রেশন বা টেস্ট আমরা পাবো। ওকে, চ্যাটে একটু আমাকে রেসপন্স দিবেন যে এরকম কোন প্রোগ্রাম যেটা পলিসি পুরোটা আপনি পড়েছেন। ওকে, চ্যাটে লিংক শেয়ার করবেন একটু। ওকে, একজন একটা দিয়েছেন, আমরা এটা স্টার্ট করে দেখি। 80% পড়লেও মোটামুটি ভালো আইডিয়া হওয়ার কথা। ইন্টারেস্টিং কিছু পেয়েছেন বা 80% যে পড়েছেন ওখান থেকে কিছু একটা গাইড বা ইনসাইট আমাদের সাথে একটু শেয়ার করুন, যে এই প্রোগ্রামটা করতে গেলে কি কি রেস্ট্রিকশন আছে বা কিভাবে অ্যাপ্রোচ করা যায়, যা যা আছে এই রিলেটেড কিছু শেয়ার করুন। এই প্রোগ্রামে আপনার ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করা যাবে না, তারপর আপনার ওই যে ডিডস, তারপরে আপনার এনি টাইপ অফ পাসওয়ার্ড গেসিং, মানে ব্রুট ফোর্স অ্যাটাক করা যাবে না। আচ্ছা আচ্ছা। আর এই আপনি যে বাগটা পাইছেন, এটা যদি আপনি বাইরে ডিসক্লোজ করতে চান, তাহলে আপনার মানে এই ওয়েবসাইটের ওনাদের থেকে পারমিশন নেওয়া লাগবে, মানে ওনার যে টিমটা আছে হুম হুম হুম। ওনাদের থেকে পারমিশন নিয়ে বাইরে ডিসক্লোজ করা লাগবে।
আর আপনার আউট অফ স্কোপে যদি কোনো বাগ হান্টিং করেন, যদি আপনি সেটা মানে সিম্পল বাগ হয় তো তাহলে আপনি কোনো রিওয়ার্ডও পাবেন না, কোনো কিছু পাবেন না। যদি ক্রিটিক্যাল বাগ হয় তাহলে আপনি মানে ওরা ভেবে দেখবে এই টাইপের কিছু বলছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো বেসিক কিছু আইডিয়া দিলেন। স্কোপের কি অবস্থা, কি কি দিয়েছে স্কোপে? ফার্স্টে গিটহাবের দিয়েছে সোর্স কোড। সোর্স কোড, ওরা শুধু সোর্স কোডের অ্যানালাইসিস দিয়েছে, ম্যানুয়াল কোড রিভিউ এর জন্য টেস্ট দিয়েছে। আমাদের ডোমেইন দেয়নি টার্গেটে কোনো, আছে কোনো ডোমেইন? এনি ডোমেইন না, এখানেও গিটহাব গিট 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 না, না, ও ডোমেইন স্পেসিফিক দিনই, শুধুমাত্র একটা টাস্কের জন্য দিয়েছে। ওকে, বাকিরা আর কেউ কিছু স্টাডি করেননি? কেউ কোনো প্রোগ্রাম সাজেস্ট করুন দেখি। উনি তো তাও একটা আইডিয়া দিয়েছে, বাকিদের কি অবস্থা? জাফনুন আক্তার, আপনি কিছু স্টাডি করেছিলেন কোনো প্রোগ্রাম নিয়ে, কোনো পলিসি নিয়ে? সরি স্যার, আমি করতে পারিনি। আহ, কাকে জিজ্ঞাসা করি? এআরএস, মিস্টার এআরএস, আপনার তো আগ্রহ ভালো, আপনি কিছু স্টাডি করেছিলেন কোনো প্রোগ্রাম নিয়ে? স্যার আমি ফেসবুক নিয়ে একটু স্টাডি করছিলাম। ওকে, ফেসবুক অবশ্য ভালো টার্গেট, কিন্তু ওদের পলিসি অনেক বিশাল বড়, ওটা পরে বুঝে উঠতেই সময় লাগবে। আমরা এখান থেকে কোনো একটা টার্গেট নিতে পারি। এমনি ভাই ফেসবুকের নিয়ম অনেক। হুম হুম হুম, ওদের টার্গেটও কিন্তু অনেক, অনেকগুলো ডোমেইনে ট্রাই করা যায়। হাজার হাজার সাবডোমেইন আছে ওদের। ভাই শুধু শুধু এমনি মানে অনেক টাকা অফার করেনি ভাই, অনেক হাই হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি তো তাই হ্যাঁ অনেক হ্যাঁ, টাকা হুম। অফার করছে। মানে কনফিডেন্সের লেভেলটা দেখেছেন তো, মোবাইল আরসি পেলে একদম $3 লক্ষ দিয়ে দিবে। ওরা যা ভালো করেই, কারণ একটা বিষয় আছে ফেসবুকের ক্ষেত্রে যেটা হয়, অনেক প্রতিষ্ঠান আছে এক্সটার্নাল সলিউশন ব্যবহার করে, মনে করুন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ব্যবহার করছে, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করছে। ফেসবুকেরও এরকম আছে, কিন্তু ওরা মূল প্রোটেকশনটা দেয় সোর্স কোড দিয়ে। হ্যাঁ, যে প্রোগ্রামটা লিখছে প্রোগ্রামের লজিকটাই এমন ভাবে সাজানো যেন ফাঁক ফোকর একদমই না থাকে। ওরা মূলত পিএইচপি দিয়ে করে ঠিক আছে, কিন্তু পিএইচপিটাও ওরা নিজেদের মতো একটা ফ্রেমওয়ার্ক মডিফাইড করে বানিয়ে, ক্লোজড সোর্স মানে এটা ওপেন সোর্স না, সেটা দিয়ে ওরা কোডগুলো করে থাকে। একদম প্রোগ্রামের লজিক লেভেলে একটা প্রোটেকশন অ্যাড করে, যার কারণে ওদের এগুলো ব্রেক করা খুব টাফ। এক সময় করা যেত, কিন্তু পরবর্তীতে অনেক হিউজ চেঞ্জ এনেছে। আর কাকে জিজ্ঞাসা করি? বিডিআর সাহেব, আপনি কোনো টার্গেটে ট্রাই করেছিলেন? স্যার আমি যারা ইনকাম করছে তাদের কি কি করছে আমি এইগুলা দেখছি আর কি। অন্য কোনো টার্গেট করি নাই। এই 10 ঘন্টা আগে একজনে $3,645 বাগানটি পাইছে আর কি। সেটা দেখলাম উনি কি কি করছে। সামারাইজ করে, মানে যা যা লার্ন করেছেন সামারাইজ করে একটা বা দুইটা পয়েন্ট শেয়ার করতে পারেন, আপনার সহপাঠীদের উপকার হবে। আর এখানে মূলত অনেক কিছু দেওয়া, তো সবকিছু ভালো করে বুঝতে পারি না। একটু যদি আমি লিঙ্কটা শেয়ার করলে একটু বুঝাই দিতেন আসলে উনি কি দিয়ে এত টাকা পাইলো। ওকে,
লিঙ্ক শেয়ার করুন, দেখি কিছু ইনসাইট দেওয়া যায় কিনা। স্যার চ্যাট বক্সে একটু চেক করেন। হুম হুম, দেখছি। বাকিদের কি অবস্থা? একজন দুজনকে আইডিয়া পেলাম। হায়দার আলী, আপনি কোনো টার্গেটে ট্রাই করেছেন? খুব প্যারেশানির মধ্যে আছি। কি নিয়ে এত পেরেশানি? আবার আপনার সাথে শেয়ার করেছিলাম আমার ইমোটা hack হয়েছে। আমার নাম্বার থেকে ইমো ডিলিট করে দিচ্ছি, দুদিন যাবত আবার মানে সবাই ফোন দিচ্ছে যে আমার নাম্বার এবং নাম ব্যবহার করে ওইভাবে আবার সবাইকে টার্গেট করে করে হ্যাক করতেছে, সবাইকে হ্যাক করতেছে এবং টাকা পয়সা যাচ্ছে। থানায় জিডি পর্যন্ত করেছি, থানায় ওসির কাছে কালকে আবার ফোন দিয়ে বলে দিলাম আজকে, সে বলেছে জিডি করে কপিটা দেন, আজকে আবার দিলাম। ওকে, আমি আপনাকে ইয়েটা দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ ইয়া, কিছুটা মনে পড়ছে। আসলে ইন্ডিভিজুয়ালি সবারটা খেয়াল থাকে না। আর এই আসলেও শুধু প্র্যাকটিসটা একটু কম করতে পারতেছি। আমি আপনাকে পরে হয়তো বলবো না, এক সময় আমি একটু ঝামেলার মধ্যে আছি, তার জন্য প্র্যাকটিসটা একেবারেই কম করতে পারতেছি না। একটা না দুইটা ক্লাস আমি করি না। যাই হোক, আমি কি সবার সাথে বিষয়টা শেয়ার করবো, দেবো নাকি গ্রুপে? এই এই নামে এবং আইডিটা দেওয়া আছে, নাম্বারটাও দেওয়া আছে, বাট আমি কিন্তু এই মুহূর্তে ডিলিট করে দিয়েছি, কিন্তু তারপরেও এটা থেকে যাচ্ছে ওকে, কোনোভাবে গ্রুপে শেয়ার দিতে পারেন যদি আপনার সহপাঠীরা আর কেউ কোনো ইনসাইট দিতে পারে, কারো অভিজ্ঞতায় যদি কিছু থাকে হয়তো বেটার কোনো সাজেশন পেতে পারেন। আমার কথা হলো, যদি আমি আমার যদি মানে থাকতো যে ওর ডিভাইসে একবার শেষ করে দেওয়া, আমি করে দিতাম। এতে তো যা হয় হবে, কারণ আমি থানায় জিডি করার পরে ওসিকে বলে দিচ্ছি, তারপরেও জিনিসগুলা মানে ওনারা কোনো মনে হয় পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ, পুলিশ বা ওদের কাছে কিন্তু এখন অনেক আধুনিক বিভিন্ন টুলস প্রযুক্তি আছে, ওরা চাইলে আছে, হ্যাঁ। কিছু করতে পারে। কিন্তু আপনি দেখুন প্রশাসনিক লেভেলে কোনো লিংক খুঁজে বের করতে পারেন কিনা, সেটা বেশি কাজে দিবে। তাই আমি তো আহ, ধরতে পারি, আমি প্রশাসনে ধরতে পারি। আমি আমার কাছেও ডিবির ডিবির ফোন আসে, এনএসআই ফোন আসে, ওই ওসি তো মাঝে মধ্যে প্রায় প্রতিদিনই ফোন দেয়। তো আমার কাছেও তারা ধরা আছে, কিন্তু আমি তাদেরকে কিছু বলতেছি না, খালি ভালোভাবে বলতেছি। আমি দেখি আগে, নেক্সট টাইম আমি ওদেরকে এটা ইয়ে করবো। যেহেতু ওনাকে কয়েকবার ডকুমেন্টটা পাঠাইছি, থানায় ভিডিও করেছি, আমি নিজে উপস্থিত হয়ে যাই, চেট বক্সে দিয়েছি এখানে। ঠিক আছে, কিন্তু আমার এই নাম্বারের ইমোটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু এটা আবার কিভাবে থেকে যাচ্ছে বুঝতে পারতেছি না। কোনো সিস্টেম লেভেলে কোনো ব্যাকডোর বা ট্রোজান থাকতে পারে, হ্যাঁ, তাহলে ও বারবার আবার আপনি আমার ডিভাইসকে, ও আমার ডিভাইসটাকেও নিজের করে নিয়ে গেছিল, ওর ট্রাস্টেড ডিভাইসটাও ও নিজের করছিল, পরে ওটা 3 দিন পরে আমি রিকভারি করে ওটা ডিলিট করে দিয়েছি, কিন্তু এখন সে তারপরেও পাচ্ছে। আমার এই নাম্বার থেকে এই মতো খোলার পরেও সে আবার এখানে অ্যাক্টিভ থাকতেছে, কিভাবে আমি বুঝতে পারতেছি না। ডক্টর ওয়েব অ্যান্টিভাইরাসটা দিয়ে মোবাইলটাকে একটা স্ক্যান দিতে পারেন, ব্যাকডোর ট্রোজান ধরতে বেশ ভালো সাপোর্ট দেয়। কি কি বললেন আবার একটু? ডক্টর ওয়েব, ডক্টর ওয়েব প্লে স্টোরে গেলেই পাবেন। ফ্রি এডিশন আছে, ডক্টর, পেইড এডিশন আছে। ডক্টর ওয়েব দিয়ে একটা হ্যাঁ। স্ক্যান দিয়ে দেখুন যে কোনো ব্যাকডোরের কোনো ইন্ডিকেশন পায় কিনা মোবাইলের ক্ষেত্রে। ভাইয়া ফ্রি এডিশনটা 1 মাস ইউজ করতে দেয়, তারপর প্রিমিয়াম কিনা লাগে। না, ট্রায়াল শেষের পরেও বেসিক স্ক্যানটা ওরা করতে দেয়, এটা দেখেছি আমি। তো আপাতত ট্রায়ালেও আপনি নিয়ে আগে না, স্ক্যানটা দিয়ে দেখেন। 1 মাস ট্রায়াল যদি দিচ্ছে ওটাও বেটার। আগে মানে আগে আপাতত হ্যাকার থামায় নেন, পরেরটা পরে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা পড়ছিলাম, ওইখানে দেখছিলাম যে মানে কিছু ফোকাস এরিয়া দিয়ে রাখছে, তো আমাকে কি মানে ওই ফোকাস এরিয়াতেই কাজ করতে হবে? একটু দেখলে ভালো বুঝতে পারতাম আসলে এটা ফোকাস। আসলে আমার কাছে এখন খুঁজে বের করতে হবে। এটা cloudflare.com একটা ওয়েবসাইট ছিল, ওটার বাগ বাউন্টি দিতে বলছিল।
আচ্ছা, আমার কাছে স্ক্রিনশট তোলা আছে, আমি এটা আপনাকে পাঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ, পাঠান একটু দেখে বুঝতে হবে। আর আরেকটা স্যার প্রশ্ন ছিল যে ওয়ার শার্ক জিনিসটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওয়ারশার্ক মূলত নেটওয়ার্ক অ্যানালাইসিস। আমরা যে নেটওয়ার্ক ট্রাফিক গুলো না, আমি যে মনে করি যে ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমার নেটওয়ার্ক হয়েই তো যাচ্ছে। তো ওই নেটওয়ার্ক টিসিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকলে যে রিকোয়েস্ট গুলো যাচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। ওকে। তা এটা কি মানে নেটওয়ার্ক অ্যানালাইসিস করার কোনো টুলস? হ্যাঁ, নেটওয়ার্ক অ্যানালাইসিসের দ্বারা আমি দেখাই। আমি ওই আমাদের এক বড় ভাই থিসিস পেপার পড়ছে, মানে হেল্প করার জন্য আমি গুগলে গেছিলাম। ওই যে গুগলে যেখানে মানে লেখা আর্টিকেল গুলো থাকে, তো ওইখানে আমি ওই একটা আর্টিকেলের মধ্যে এই নেটওয়ার্কিং এর উপরে এই জিনিসটা দেখলাম। তো আমি বলতেছি এটা তো আমাদের ক্লাসে দেখা নেই, দেখলাম এটা দিয়ে মানে অনেক ভালো একটা কাজ করা যায়। অনেক হ্যাঁ, আর্টিকেলে দেখলাম এটা লিখছে ওয়াটসঅ্যাপ। তবে এটার ক্ষেত্রে হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কের, মানে আমার যেই ডিভাইস আছে এইটার নেটওয়ার্কটা ট্রাফিকটা অ্যানালাইসিস করতে পারবো। বাইরের ইন্টারনেটে মনে করুন আপনার কম্পিউটার অন্য সার্ভারে কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা বাইরে থেকে কিন্তু সেই অ্যানালাইসিসটা করা যায় না। যেমন আমি যদি এখানে ক্যাপচার দিই, আমি ওয়েবসাইটটাকে গিয়ে যদি আবার রিলোড দেই, দেখুন আমার এখানে এই যে রিকোয়েস্ট গুলো ধরা পড়ছে যে কি কোন আইপিতে কোন রিকোয়েস্ট যাচ্ছে, কোথায় কি প্রোটোকল ব্যবহার করে যাচ্ছে। ঠিক আছে, এগুলো রাইট বাটন ক্লিক করে কিছু ডিটেইলস দেখা যায়। যদি যাই টিসিপি স্ট্রিমে, ডিটেইলস দেখতে পাবো যে কি কি বাইট যাচ্ছে। যদিও এইচটিটিপিটা ভালো দেখা যায়, টিসিপি স্ট্রিমে তো সব হেক্সাডেসিমেল ফরম্যাট হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা। স্যার আমি ওই যে স্ক্রিনশটটা দিছি, ওইখানে লেখা ছিল স্যাম্পল ফোকাস এরিয়া, তো ওইটার কি মানে এই এরিয়া গুলোতে আমাকে ফোকাস করতে হবে কিনা এটা জিজ্ঞেস করতেছিলাম। আহ, একজন প্রশ্ন করছেন যে সাইবার সিকিউরিটি রিলেটেড পাবলিকেশন না, এখনো আমার কোনো পেপার পাবলিকেশন হয়নি। আমি একটা বই লিখেছিলাম, কিন্তু ওই পাবলিকেশন রিলেটেড বিভিন্ন ঝামেলার কারণে বইটা আসলে পাবলিশ হয়নি। ওই বছরই করোনা চলে আসলো, মানে এক ধাক্কায় সব হারিয়ে গেল আমার। যাই হোক। স্যার আপনি তো মানে মাস্টার্স করতেছেন সিকিউরিটির উপরে, তাই না? না না না, আপনার লিঙ্কডইনে দেখলাম মাস্টারিং ইন। না, না ওটা ট্যাগলাইন, মাস্টারিং দ্য আর্ট অফ সিকিউরিটি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনি মনে হয় এটাতে মাস্টার্স করতেছেন। আচ্ছা, স্যান্ডবক্স এসকেপ লিডিং টু কোড এক্সিকিউশন। আচ্ছা, ওরা স্পেসিফিক কিছু মানে উইকনেস নিয়ে বলছে যে আমার সব ধরনের উইকনেস নেই, এমন কোনো উইকনেস যদি পান যে সেটাতে স্যান্ডবক্স যেটা আছে, আপনার স্যান্ডবক্স জিনিসটা অনেকটা ভার্চুয়াল বক্সের মতো কনসেপ্ট, একটা উম, পৃথক একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, বাইরে ওর যা কোড এক্সিকিউট করবেন, কমান্ড দিবেন, সব ওর ভিতরে রান হবে। ওখান থেকে বাইরে বের হয়ে আসতে হবে। বাইরে বের হয়ে মেইন সিস্টেমে কোনো ইনফেকশন করতে পারেন কিনা এই জাতীয় জানতে চাচ্ছে। যদি অন্য কোনো মানে আপনার অ্যাকাউন্ট থেকে বসে অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টের কোনো ডাটা পড়তে পারেন, দেখতে পারেন, সেটা সেই উইকনেসটা তারা দেখতে চাচ্ছে। ক্র্যাশিং দ্য রান টাইম ইন এ ওয়ে দ্যাট অ্যাফেক্টস আদার আইসোলেটস। অর্থাৎ এমনিতে যদি হয় যে কোনো ডস অ্যাটাক দিয়েছেন যে অ্যাপ্লিকেশনে, ও ক্র্যাশ করছে, সেটাকে উইকনেস কাউন্ট করবে না। কিন্তু যদি এমন ভাবে ক্র্যাশ করতে পারেন যে অন্যান্য যে সকল স্যান্ডবক্স আছে বা যাদের আইসোলেট করে রাখা হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুম, সেটাকে তারা উইকনেস হিসেবে বিবেচনা করবে। তো এই তিনটা স্পেশাল মানে উইকনেস ক্যাটাগরি তারা ভাগ করে দিয়েছে, এই রিলেটেড উইকনেস খুঁজে বের করতে হবে। স্যার আমি অনেকগুলোতে দেখছি, কয়েকটাতে দেখছি যে মানে মানে ওদের মানে আউট অফ স্কোপে লেখা ছিল ওইখানে রুলস এর মধ্যে যে ডস অ্যাটাক দেওয়া যাবে না, আবার কিছুগুলোতে মানে মেনশন করে নাই। তো যেগুলো মেনশন করে না ওগুলো কি আমরা ডস অ্যাটাক দিতে পারি? হ্যাঁ, যদি তারা স্পেসিফিক করে বলে না দেয় যে আমার এটাতে এই আক্রমণ করা যাবে না। আবার কিছু ক্ষেত্রে ওই আউট অফ স্কোপে দেখবেন যে হ্যাকার ওয়ানের পলিসির একটা লিঙ্ক থাকে, জেনারেলাইজড গাইডলাইনের। যদি হ্যাঁ, এরকম ওটা দেখছিলাম। থাকে, হ্যাঁ যদি ওটা থাকে ওখানে ক্লিক করবেন, কারণ হ্যাকার ওয়ানের জেনারেলাইজড যে গাইডলাইনটা ওখানে আবার ডস অ্যাটাকটা প্রহিবিট করা। তো অনেকেই কি করে, নিজেরা না লিখে
ওই লিঙ্কটা সরাসরি দিয়ে দেয় যে হ্যাকারওয়ানের এই জেনারেলাইজড গাইডলাইন আছে, এটা তোমরা ফলো করো। হুম, আচ্ছা ঠিক আছে। তো ওটা থাকলে ডস অ্যাটাকটা আবার দেওয়া যায় না। মোস্টলি ডস অ্যাটাকটা প্রহিবিট করেই দেয় সবাই। আচ্ছা ওকে, 8x8 বাউন্টি এখানে আমরা ছিলাম। ওর স্কোপে একটা ওয়াইল্ড কার্ড, বেশ কয়েকটা ওয়াইল্ড কার্ড আছে। স্যার আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসগুলো তো না হলেও চলে, এটা যদি আপনি একটু বলতেন কিছু। কিছু না আসলে ওভারঅল চিন্তা করলে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো দরকার, বা সব স্টুডেন্টের মতামত একরকম নাও হতে পারে। ওকে, কারণ জি স্যার, কিছু আমাদের কেউ আছে, ফ্রিল্যান্সিং ক্লাস। কারণ কিছু কেউ কেউ আছেন যে অনেক বিগিনার স্টেজে আছেন, হয়তো অনেক কিছু জানবেন না, বুঝবেন না। কেউ কেউ আছেন হয়তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা আইডিয়া আছে। তো ওভারঅল বিবেচনা করলে ক্লাসগুলো আসলে দরকার, একটু হলেও কিছু গাইডলাইন দরকার আছে, একটু আইডিয়া পাওয়া যাবে। ওকে, যারা একদমই বিগিনার তারা আসলে রিসোর্স গুলো কোথায় পাবে, তাই না? স্যার আপনার ক্লাস আর কয়টা আছে? হয়তো বেশি পাবো না। দেখি কতগুলো এক্সটেন্ড করা যায়, কেন মানে এই শিক্ষণের তো একটা রেগুলেশন আছে, ওখানেও ফাইট করে যতদূর এক্সটেন্ড করা যায় আমার প্ল্যান আছে নেয়ার। আহ, কালকেও ক্লাস নেন, আর আপনি আর দুইটা বেশি করতে পারলে তাহলে প্রায় 4টার মতো বেশি হবে। মানে শুক্রবার দুইটা পড়বে না? উম, না, এই শিক্ষণের এই যে ক্লাসগুলো যে নেই, এটা জুমে মানে আগে থেকে ডিফাইন করা লিঙ্ক গুলো, যে এই এই দিন এত নাম্বার ক্লাস হতে হবে। তো আমার এখানে টোটাল ক্যাপাসিটি দেয়া আছে হচ্ছে গিয়ে 37টা, লিঙ্ক দেয়াই আছে 37টা। তো এর বাইরে করতে গেলে মানে ইস্যু আছে, বা তাদেরও তো প্ল্যাটফর্ম চালানোর জন্য কিছু রেগুলেশন আছে। তো মানে বিজনেস অপারেট করতে তাদেরও কিছু বিষয়বস্তু মেনটেন করা লাগে। তো চাইলেও আসলে আনলিমিটেড এক্সটেন্ড করা মুশকিল। যাই হোক, আহ আমি যতদূর পারি কোর্সে আপনাদের বিষয়গুলো বোঝাবো, গাইডলাইন দিব, এবং কোর্সের পরেও রেগুলার যে গাইডলাইন গুলো দিব এগুলো একটু ফলো করতে হবে। ওকে, হয়তো ক্লাস এভাবে নিতে পারছি না, ক্লাসের লিমিটেশন আছে, কিন্তু অ্যাটলিস্ট গাইড তো করতে পারছি, এটা পড়ুন ওইটা পড়ুন, বা এইখানে প্র্যাকটিস করুন, এই জিনিসগুলো দেখুন, এটা করতে হবে। ওকে, না করলে পিছিয়ে যাবেন। আচ্ছা, ওর এই টার্গেটটা ভালো দিয়েছেন। এখানে অনেকগুলো ওয়াইল্ড কার্ড দেয়া আছে, যত সাবডোমেইন আছে সব আমাদের টার্গেট। তো আমরা শুরু করি আমাদের ওয়েবের এনুমারেশনের কাজ। ওকে, কারণ এই যে টার্গেটটা দিয়েছে, কেউ কেউ পলিসির এই ওভারভিউ এর এখানে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা আইডিয়া দেয় যে আচ্ছা আমাদের কি প্রতিষ্ঠান। আমি যেহেতু এটা পড়িনি, তো আমি জানি না ওদের কি প্রতিষ্ঠান, 8x8 কি জিনিস তাও জানি না। ওকে, তো এখানে, ও আচ্ছা, আমি একটা দাঁড়ান, একটা ম্যাপ মতো রেখেছি বোঝার সুবিধার্থে, আমি একটু ওটা বের করে শেয়ার করি। স্যার কথা তো শুনতে পাচ্ছি না। না না, আমি ওই স্ক্রিনশটটা খুঁজে বের করছি, এজন্য একটু সাইলেন্ট আছি।
ওকে, ইনিশিয়ালি এই ম্যাপটা এনুমেরেশনের জন্য আমাদের হেল্প করবে, তবে এটাই যে একমাত্র মেথোডোলজি তা কিন্তু না। আমাদের টার্গেট ভেদে, কারণ একটা ওয়েব অ্যাপ্লিকেশনে এনুমেট করছে, হতে পারে বাগ বাউন্টি প্ল্যাটফর্মেরই টার্গেট, কিন্তু তার স্কোপ ছোট। বা সে হয়তো উল্লেখ করে দিয়েছে যে আমার এই কটা সাবডোমেন, এই তিনটা সাবডোমেন এইখানেই টেস্ট করতে হবে, তাই না? আমরা গতদিন পলিসিতে দেখছিলাম কেউ কেউ উল্লেখ করে দেয় যে স্পেসিফিক এই সাবডোমেনে করতে হবে, বা কেউ লিমিটেশন দিয়ে দিচ্ছে, যার কারণে এই মেথোডোলজিতে কি হচ্ছে আমাদের কম বেশি হতে পারে, আমি কোনো স্কোপ আইডিয়া কম বেশি করতে পারি। এবং এর বাইরেও যারা বড় বড় বাগ বাউন্টি হান্টার আছে, তারাও অনেক সময় কি করে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে এবং প্রোডাক্টিভিটি ভিত্তিতে বা কম বেশি করার জন্য কি করে, নিজেদের মতো বিভিন্ন মেথোডোলজি তারা ফলো করে বা নিজের একটা মেথোডোলজি ক্রিয়েট করে নেয়। ওকে, এদের অনেকেই লিঙ্কডইন, টুইটার, কেউ কেউ ফেসবুকে এই রিলেটেড মেথোডোলজি বা আপডেট এগুলো শেয়ার করে। তো আমার পরামর্শ হচ্ছে যে আমার এই একটাতে, মানে এই একটা একটা বেস গাইডলাইন ধরতে পারেন যে আমার এনুমেরেট করার জন্য বেস লাইনে আমি এরকম একটা ফরম্যাট অনুসরণ করব। তবে এর বাইরেও আরো ভালো ভালো বিভিন্ন টেকনিক, মেথোডোলজি অবশ্যই আছে। আমার পরামর্শ হচ্ছে সেগুলোও রেগুলার ফলো করবেন। দেখবেন টেলিগ্রামেও বিভিন্ন গ্রুপ আছে, মানে রিসোর্সের আল্লাহ দুনিয়ায় অভাব নেই বর্তমানে। একটু তাদের এই আপডেটেড জিনিসগুলো দেখতে পারেন। টুইটারে আমার একটা অ্যাকাউন্ট আছে ইনিশিয়ালি, মানে কাকে ফলো করবেন আইডিয়া যদি না করতে পারেন, টুইটারে গিয়ে আমি যে যেহেতু ওগুলো অ্যাকাউন্ট ফলো দেয়া আছে, মনে করেন গণহারে ওগুলো কিন্তু ওপেন দেখা যায়, হ্যাঁ, কে কাকে ফলো করছে। মনে করেন গণহারে গিয়ে সবগুলোকে একটা ফলো দিতে পারেন। মানে অনেক ভালো ভালো বাগ হান্টার বা এদের আইডি ফলো দেয়া আছে। ওকে, এটা একটা ওয়ে হতে পারে। লিঙ্কডইনেও যারা সিকিউরিটি নিয়ে কাজ করে এই টাইপের মানুষগুলোর সাথে কানেক্ট হতে পারেন, তাদের ঠিক তারা মাঝে মাঝে লিঙ্কডইনে বিভিন্ন টুলস, মেথোডোলজি, টেকনিক নিয়ে আপডেট দেয়। হ্যাঁ, মানে আমার মূল কথা হচ্ছে আপডেট থাকতে হবে, আরো আপডেটেড কিছু পেলে সেগুলো মানে পার্সোনালাইজড করে একটা মেথোডোলজি ইমপ্লিমেন্ট করবেন। ওকে, কারণ সব টার্গেটে সেম অ্যাপ্রোচে আগালে হয় না, সব টার্গেটে সেম ভাবে আগালে প্রোডাক্টিভ হয় না। যেমন ফেসবুকের ক্ষেত্রে, যেটা ফেসবুক তো বিশাল বড়, তাই না? ওর তো ডোমেইনে অনেকগুলো, অনেক সাবডোমেইন। দেখা যাবে সাবডোমেইনের যদি স্ক্যান শুরু করি, খালি সাবডোমেইন স্ক্যান করতে 1 মাস সময় লাগছে, খালি এক সাবডোমেইন স্ক্যান করতেই, মানে স্ক্যান এখনো শেষ হয়নি। তো ওই জায়গাতে আমি হান্টিং উইকনেস খুঁজবো কখন, তাই না? এটা, তো এই জায়গাগুলোতে মেথোডোলজির কম বেশি করা দরকার। যাই হোক, আর কত হাই র্যাঙ্কের পিসি প্রয়োজন হয়? বেশি হাই একটু র্যাঙ্কের বড় বড়। দরকার পড়ে না। একদম নর্মাল পিসিতেও কাজ করা যায়। হুম, কারণ কিছু টাস্ক একটু যে, মনে করুন ব্রুট ফোর্স বা ফাজিং টাইপের যেগুলো আছে, আমি ফোর্সড একটা ব্রাউজিং করছি, ওখানে একটু রিসোর্স লাগে। তবে ওটাও আসলে আমাদের নর্মাল পিসিতে হবে, হয়তো একটু সময় বেশি লাগবে, হয়তো একটু বেশি হ্যাং করবে, কিন্তু হ্যাঁ, কাজ চলবে। বল বল। বলছি আমার ল্যাপটপ হচ্ছে র্যাম হচ্ছে 4 GB। হ্যাঁ, তো এই জন্যই কি আমি যখন কালি লিনাক্স অন করি, তখন আবার উইন্ডোজে আমি কোনো কাজ করতে গেলে আমার, বা কালিতে কাজ করতে গেলে খুব স্লো হয়। এটা কি এর জন্যই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ল্যাপটপ বাদ দিয়ে পিসি নিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে মনে হয় ভালো হবে না? পিসি না সেম না, সময় এখানে কি আরেকটা ভালো? বিষয় আছে, বাংলাদেশের যা লোডশেডিং এর অবস্থা হয়তো কিছুটা ফেস করেছেন, যার কারণে ডেস্কটপটা মানে যদি খুব ভালো, আমি লোডশেডিং এর মধ্যেই আছি, ওই ওই জায়গা থেকে আমি চাকরি করি, আমি জানি। তাহলে ঠিক আছে, আমার বলা হয়নি, বাট আমি বিদ্যুৎ সেক্টরে চাকরি করি। আচ্ছা আচ্ছা, আহ, যাই হোক, এখন আমি তো আসলে একদমই বিগিনার ধরতে গেলে। কি আপাতত কারণে আমার ইথিক্যাল হ্যাকিং শেখার আগ্রহ হলো এটা আমি নিজেও জানি না, কিন্তু আমার খুব ইচ্ছা হয়েছে। বাট আমি একটু ঝামেলার মধ্যে আছি, যার জন্য হয়তো জুনের পরে আমি মোটামুটি ভালো সময় দিতে পারবো।
আমি আপাতত ওইটা আপনি ল্যাপটপটাকে এক্সটেন্ড করুন, ল্যাপটপে আরো 4 জিবি বা 8 জিবি র্যাম। দোকানে নিলে ওরা খুলে বলতে পারবে যে কতখানি সাপোর্ট করবে। 8 জিবি আমার আমার ছিল, করা ছিল, এক্সটার্নাল লাগাইছিলাম, কিন্তু ওটা লাগালে আমার ল্যাপটপে অনেক সময় সব সময় না, এটা কিছুক্ষণ পর পরেই পুরা স্ক্রিন একদম ইয়ের মতো হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে তখন আর আমি কোনো কাজই করতে পারি না। এই প্রবলেমটা হওয়ার পরে পরে দোকানে নেওয়ার পরে আমি 4 জিবি খুলে ফেলেছি, 4 জিবি খুলে ফেলার কারণে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এই প্রবলেমটা হওয়ার কারণে আমি একটু ঝামেলা করে গেছি আর কি, নাহলে 8 জিবি লাগাইছিলাম আমি। ওকে, এইটার কোনো সলিউশন? না এটা আমার এইটা মনে হয় আসলে যে র্যাম যারা লাগিয়েছে ওরা মেবি কিছু একটা মিস্টেক করেছিল, বাস স্পিড বা এগুলো কিছু একটা ভুল করেছিল ওরা। ওইটা ঠিকভাবে, কারণ নর্মালি কিন্তু এরকম হয় না। র্যাম লাগানোর সময় কিছু উলট পালট করে ফেলার কারণেই হয়তো ইস্যু হচ্ছিল। বাস স্পিড একরকম না হলে উম, বা মাদারবোর্ডে যদি, আবার মাদারবোর্ডের ক্যাপাসিটির বিষয় আছে, সে যদি এতখানি সাপোর্ট করতে না পারে তখন এরকম হয়। AMD E1 প্রসেসর আই ডোন্ট নো, আমি এখনো আসলে রিভিউ টিভিউ দেখার এখন আর সময় পাই না। অফিস থেকে এসে একটু ইউটিউবে রিভিউ দেখতে পারেন আচ্ছা আচ্ছা, আপনি। ঠিক আছে। ওকে, ওকে, তো মেথোডোলজিতে আমি এখানে যেটা রেখেছি এটাও হচ্ছে আমাদের ওই জ্যাসন হেডিক্স নামের একজন অনেক নাম করা বারঘান্টার আছে, ওর মেথোডোলজি থেকে অনুপ্রাণিত হয়ে একটা বানানো। কাজটা কিভাবে আমরা ফার্স্টে অর্গানাইজেশন ইনফো, মানে একদম যেমন এখানে 8x8.com যেটা আমাদের পেলাম, ওটা কিন্তু কি অবস্থা বা কি জিনিস ওইটা কোনো আইডিয়া নেই। তো দেখা যাচ্ছে আমরা ফার্স্ট স্টেজে অর্গানাইজেশন ইনফো ক্যাচ করতে পারি। যদি এমন হয় ক্লায়েন্ট আমাকে তথ্য দিয়ে দিয়েছে তখন তো আমার এটা দরকার নেই। ওকে, মানে মেথোডোলজি কিভাবে পাল্টায় দেখুন। এরপরে গিয়ে আমরা সাবডোমেইনে হাত দিব, যদি বা যদি সাবডোমেইন স্পেসিফিক করা থাকে তাহলে দরকার নেই, সেই স্পেসিফিক সাবডোমেইনে যাওয়া। যদি না জানি তখন সাবডোমেইন এনুমারেশন শুরু করব। যেই সাবডোমেইন গুলো পাচ্ছি, গতদিন সাবডোমেইন কি জিনিস বুঝিয়েছি তাই না? ইউআরএল নিয়ে বলেছিলাম কি? গতদিন ইউআরএল নিয়ে বলেছিলাম। না স্যার, সাবডোমেন বুঝাইছিলেন কিন্তু ইউআরএল বুঝাননি। আচ্ছা আচ্ছা, ওকে, আজকে ওটা নিয়ে একটু বলবো, হ্যাঁ। লিনাক্সে গিয়ে বলছি, বা ভুলে গেলে আবার একটু মনে করিয়ে দিন, হ্যাঁ। ওকে, তো একটা হচ্ছে সাবডোমেইন যেগুলো পেলাম এর ডিরেক্টরি আর প্যারামিটার, এই দুইটা খোঁজা শুরু করব। এখানেও কথা আছে, যেমন খুব বিগ এন্টারপ্রাইজ যদি হয়, যে সাবডোমেইন তো অনেক, তো আমি আগে কি করব, আগে কি সাবডোমেইন খুঁজবো না ব্রুট ফোর্স করা শুরু করব? দু- খুব বড় টার্গেটের ক্ষেত্রে মিক্সড মোডে কাজ করা যেতে পারে, যেরকম মনে করি এক পাশ দিয়ে সাবডোমেইন দিয়ে দিলাম, সাবডোমেইন খুঁজতে থাকুক আসতে থাকুক, আর আমি এই পাশ দিয়ে যে যে সাবডোমেইন পাচ্ছি এর উপরে আরো তথ্য খোঁজা শুরু করলাম যে আরো কিছু পাই কিনা। ওকে, আবার কখনো কখনো এমন করতে পারি যে, আচ্ছা সব সাবডোমেইন আগে খুঁজে বের করি, লিস্ট পাই, এরপরে আমরা আহ, বাকি কাজ করব। আচ্ছা, সাবডোমেইন এটার সাথে রিলেটেড আবার একটা হচ্ছে পোর্ট অ্যানালাইসিস। কারণ কখনো কখনো এমন হয় যে আমরা সিস্টেমের উইকনেস ট্রাই আউট করতে পারি বা সেখান থেকে কিছু পেতে পারি, এটা একটা দিক। আর আরেকভাবে চিন্তা করলে সাবডোমেইন যে পাচ্ছি, আমাদের যে অটোমেটিক টুল সাবডোমেইন এনে দিচ্ছে, সেটা সবগুলো যে ভ্যালিড হবে তারও গ্যারান্টি নেই, মাঝে মধ্যে ভুলভাল তারা দেয়। তো পোর্ট অ্যানালাইসিস করলে যেমন এন ম্যাপে যদি আমরা স্ক্যানটা দিই, আমরা এন ম্যাপে ও 80 নাম্বার পোর্টে স্ক্যান দিলাম, যতগুলো সাবডোমেইন পেলাম সবগুলো 80 নাম্বার পোর্টে যদি স্ক্যান দিই, 80 আর 443, তাহলে কি দাঁড়াচ্ছে, যদি যেগুলোর রেসপন্স করছে মানে ওই সাবডোমেইনটা অ্যালাইভ আছে, সে এটা ভ্যালিড সাবডোমেইন, তাই না? এরকম আইডিয়া করে আমরা বের করতে পারি। আর লাস্ট স্টেজে গিয়ে আমরা আইডেন্টিটি, মানে ওই অ্যাপ্লিকেশনটা কি দিয়ে কি বানানো হচ্ছে কেমন কি, সেটা ট্রাই আউট করতে পারি। ঠিক আছে।
আচ্ছা, আবার এগুলো যে সব একটার পর একটা ধাপে ধাপে করতে হবে এমনও না। যদি এমন হয় যে সাবডোমেন করতেই সেখানে একটা ডিরেক্টরি পেলাম, তার উপরে পোর্ট অ্যানালাইসিস করে প্ল্যাটফর্ম আইডেন্টিটি করছি, সেটাও করতে পারি। ওকে, মানে আগে আমি একটা স্টেপে দেখাই, একটা প্রসেসে দেখাই, আপনি আপনার মতো এটা মডিফাই করে ইউজ করবেন। ওকে, মানে আমি দেখাচ্ছি মানে ঠিক এইভাবেই যেতে হবে, এটাই একমাত্র way, এইভাবে ভাববেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ওয়েব এনোমেশন পার্ট at first অর্গানাইজেশন ইনফো পাবো। এটা নিয়ে আমরা কিছু টেকনিক আইডিয়া শেয়ার করি, কি কি দরকার। বা অর্গানাইজেশন ইনফোর আরেকটা দিক আছে, সেটা হলো মনে করুন 8x8 এমন একটা টার্গেট দিয়েছে। এমন এই মাসে নাম উচ্চারণ করতেও মানে 2-3টা ওয়ার্ড লেগে যাচ্ছে। এক নাম হতো ফেসবুক, বলতে সচেতন। যাই হোক, আপনি দিয়েছেন এটা বেটার, 8x8 বা 8x8.com মনে করুন। তার তো এখানে অনেকগুলো ডোমেইন দিয়েছে, তাই না? এগুলো তার টার্গেট। সাপোজ সে নতুন একটা ডোমেইন কিনে নিল বা নতুন একটা বিজনেস নিল, মনে করুন ইশিখন.com কিনে নিয়েছে। তখন ইশিখন.comও কিন্তু তার আহ, তার আওতাধীন। ঠিক আছে, তার প্রোগ্রামের আওতাধীন হয়, এবং এখানেও পলিসিতে মাঝে মধ্যে ইন্ডিকেশন থাকে এই রিলেটেড। এই জন্য পলিসিটা গো থ্রু করে নিলে বেটার হয়। যে যদি তাদের এমন হয় যে এইখানে আউট অফ স্কোপ বলা, কিন্তু তাদের অ্যাসেটের মধ্যে বা তাদের বিজনেসের অভ্যন্তরীণ পড়ে, এখন আপনি অন্য সবার আগে তার সেই ইনফরমেশনটা যদি পান যে তারা ইশিখন.com কিনে নিয়েছে, কিন্তু তার মানে মূল ওনার তখন কি 8x8.com, আপনি কি করছেন সবার আগে ইশিখনে গিয়ে, যেহেতু সেটাও তখন ভ্যালিড অ্যাসেট, বাগ হান্টিং করলেন, উইকনেস পেলেন, সেটা এখানে সাবমিট করতে পারেন। ঠিক আছে, কেউ কেউ এরকম পলিসিতে ইন্ডিকেশন দেয় যে আমাদের এই আউট অফ, এখানে উল্লেখ নেই কিন্তু আমাদের অ্যাসেটের আওতাধীন, সেটা যদি কোনো উইকনেস পান সেটাও সাবমিট করতে পারবেন। বা আপনি সাবমিট, এই যে রিপোর্ট যে সাবমিটের বাটন আছে, একটা করেই দেন না, অসুবিধা কি, করার পরে তারা বলবে যে আচ্ছা এটা আমাদের বিজনেসের অঙ্গ প্রতিষ্ঠান, আমরা একই মানে বাইরের দেশ বা বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান আছে অ্যাকুইজিশন করে মাঝে মধ্যেই, অন্যান্য প্রতিষ্ঠান কিনে নেয়। ফেসবুক, গুগল এরা তো প্রায় সময় এরকম বিভিন্ন ভালো ভালো বিজনেস কিনে নেয়। অবশ্যই এটাতে উদ্দেশ্য আছে বিজনেসে মনোপলি ধরে রাখার জন্য, মানে গুগলের উপরে কেউ উঠবে না। ফেসবুকে প্রতিদ্বন্দ্বী হতে নিয়েছিল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুইটাই কিনে নিয়েছে ফেসবুক। ওকে, তাদের পলিসি যাই হোক, পলিসি পলিসি যাই করুক, বিজনেসের কথা বাদ, আমাদের বাগ হান্টিং এ আসি। তো এই তথ্যগুলো পাবো কোথায়? একটা ভালো সোর্স হচ্ছে ক্রাঞ্চবেস। হ্যাঁ, আরেকটা সাইট হলো জুম ইনফো। এই দুইটা সাইট এই বিজনেসের এই ইনফরমেশন গুলো, যে যেমন জুম ইনফো B2B ডাটাবেসের বেশ ইনফরমেশন ওরা রাখে। হুম, আমাকে বিজনেস ইমেইল দিয়ে ফ্রি ট্রায়াল নিতে হবে, ওদের এটা পাল্টে ফেলেছে ডিজাইন। যাই হোক, ট্রায়াল নিয়ে দেখতে পারেন কাজটা কি হয়, ক্রাঞ্চ বেস দিয়ে দেখাই দাঁড়ান। ওরাও ডিজাইন পাল্টেছে মানুষজন বাগ হান্টিং এর জন্য বা এই কাজগুলোর জন্য ক্রাঞ্চ বেসও মনে হয় বট বা এই জাতীয় কিছু রান করছে। প্রেস অ্যান্ড হোল্ড, আগে ক্রাঞ্চ বেসেও এরকম ছিল না। ওকে, এদেরও ফ্রি ট্রায়াল নিতে পারেন। ফ্রি ট্রায়াল নিলে আরো বেশি ইনফরমেশন শো করে। তো কিভাবে হয়, 8x8 লিখি,
এই যে আমাদের যে টার্গেটটা আমরা ওখানে যেটা নিয়েছিলাম ওটা এখানে শো করছে। এখানে যদি যাই, রিলেটেড ইনফরমেশন, ফিনান্সিয়াল সিগন্যালস এন্ড নিউজে গেলে ওদের এই বিজনেস আর আপডেট টাপডেট এগুলো ভালো পাওয়া যায়। যে টেলিকম ভেটেরান চিফ রেভিনিউ অফিসার নিয়েছে, সিএফও নিয়েছে, কেভিন কাউস পেপারটাকে নিয়ে। যাই হোক, মানে এখানে রেগুলার আপডেটটা পাবো। যদি কোনো মানে একটা প্রোগ্রামে হান্ট করতেও কিন্তু সময় লাগে, বা অনেকে আছে দীর্ঘ সময় একটা প্রোগ্রামের পিছনে লেগে থাকে, মনে করেন 1-2 মাস 6 মাস লেগে আছে একটা পিছনে। তো রেগুলার এক এক মাস একটাকে টার্গেট করে বসে আছি, হান্টিং করছি, ম্যানুয়াল টেস্টিংও করছি, পাশাপাশি আপডেটটাও নিলাম। ওকে, এটা একটা হেল্প করে। আরেকটা হেল্প করে টেকনোলজিটা। যদি আমার ফ্রি, বা আমি তো বাইরে কোনো অ্যাকাউন্টও নেই ক্রাঞ্চবেজে, এর জন্য তেমন বেশি দেখাচ্ছে না। তো কোম্পানির টেকনোলজিক্যাল স্ট্যাক নিয়ে এখানে একটা আইডিয়া দেয়, এবং এটা একটা ভালো আইডিয়া দেয়। আমরা যদি উম, তারা কি টেকনোলজি, মনে করুন লারাভেল দিয়ে পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানিয়েছে না পাইথন দিয়ে বানিয়েছে, এটা আইডিয়া পেলেও দেখা যাচ্ছে যে আমি ওই রিলেটেড প্ল্যানিং শুরু করতে হবে, যে আচ্ছা আমি পিএইচপি রিলেটেড অ্যাটাক দিব, পাইথন রিলেটেড অ্যাটাক দিব, মানে একদম বেসিক চিন্তা করলে। তো ফ্রি ট্রায়াল গুলো নিয়ে দেখতে পারেন। টেম্পোরারি মেইল দিয়ে ট্রাই করবেন, না হলে একটা জিমেইল বা ফেক বিজনেস ইমেল যদি ক্রিয়েট করতে পারেন সামহাও। এগুলো কিছু টেকনিক আছে, আমি বলবো না, এটা আপনারা নিজেরা রিসার্চ করবেন। আমি জাস্ট হিন্টস দিলাম যে এগুলো পসিবল, এগুলো নিয়ে ট্রাই করতে পারেন। ওকে, এই জুম ইনফোতেও সেম কাজ করে। আপনি ওই ট্রায়াল নিয়ে 8x8 বা টার্গেট যেটা, এটা যদি সার্চ দেন, তার বিজনেসের কিছু ইনফরমেশন পাবেন। ওকে, তো বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোর আমরা ইউটিলাইজ করতে পারি, সেখান থেকে কিছু হিন্টস আইডিয়া পেতে পারি। এগুলো আমাদের কাজে লেগে গেলেও যেতে পারে। আমরা সার্টেইন না যে হবিতে কাজে লাগবে, তা না, বাট লাগতে পারে যদি সামহাউ ইউজফুল হয়। ওকে, এটা একটা গেল। এরপরে আরেকটা জিনিস দরকার পড়ে, অর্গানাইজেশনের এএসএন নাম্বার। এএসএন বলতে সহজ ভাষায় যেটা বোঝায় নেটওয়ার্কের গ্রুপ নাম্বার। ঠিক আছে, সহজ ভাবে বললে এটার মিনিং এটা দাঁড়ায় যে আমি যদি এই প্রতিষ্ঠানটার এএসএন নাম্বার খুঁজি, এএসএন নাম্বারটা কিভাবে পেতে পারি, না, একটা স্কোপ আগে নিই। হ্যাঁ, স্কোপে কাকে নেওয়া যায়? E8T.US। ওকে, নেই। কি বিদঘুটে নাম দিয়ে রেখেছে, এগুলো কিসের সাইট? আমার একটু ভিজিট করে আসি। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি না যে আসলে কি জিনিস। নামের তো সংখ্যা বেশি, তাই না? এই নামের কোনো সাইটই দেখি খুঁজে পাচ্ছে না, দুঃখজনক। গুগলে সার্চ করে দেখি। না, আমাদের এই সাইটটা অ্যাভেইলেবলই দেখাচ্ছে না। এর কোনো সাবডোমেইন সামথিং কিছু কি পাই? সাইট অ্যাভেইলেবল না থাকলে এখানে দিবে কেন, সেটাও একটা কোশ্চেন, তাই না? বাট কিছু দেখাচ্ছে না। ওকে, আমরা অন্যগুলো ট্রাই করে দেখি। 8x8 আইডি, এই সাইটটা কিসের? ওকে, একটা পাওয়া গেল, 8x8 আইডি। ডকুমেন্টেশন দিচ্ছে নাকি? চমৎকার না?
ডকুমেন্টেশন গুলো কিন্তু ইন্টারেস্টিং হয়, তারা কিভাবে কি কোড করেছে, কিভাবে কি বানিয়েছে, এই রিলেটেড ইনফরমেশন গুলো ভিতরে অনেক সময় থাকে। 8x8.com এ নিয়ে এসেছে। .com কি আমাদের ইনস্কোপে আছে? অ্যানোনিমাস সাহেব? জি। আমাদের মনে হয় আগে মেন যে ওদের ডোমেইন আছে বা ইউআরএল আছে ওটা ভিজিট করা দরকার। মেইন ডোমেনও কি টার্গেটে দিয়েছে জানি তো, এটা একটা সাব ডোমেইনের সাব ডোমেইন গুলো টার্গেটে দিয়েছে। চ্যালেট ডট এটা এসএমএসটা দিয়েছে, বাট মেইন ডোমেইনটা দেয়নি। তারপর আমরা মেইন ডোমেইনটা একবার দেখে আসি, কারণ আইডিয়াই করতে পারছি না কিসের সাইট এটা। এটার ওভারভিউটাও মাথার উপর দিয়ে গেছে। তাই নাকি? ওকে, কমিউনিকেশনস ফর দ্য কাস্টমার অবসেসড, কি দেয় আসলে? প্রোডাক্টস সামথিং, ভয়েস ভিডিও চ্যাট এপিআই, কাস্টমার অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার ওয়ার্ক স্পেস, কল সেন্টারের। কল সেন্টার সার্ভিস মনে হয় মতো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কাস্টমার এঙ্গেজমেন্ট ফর অল টিমস, ইউনিফাইড কমিউনিকেশন, ভিডিও মিটিং, ওই তো কমিউনিকেশন এপিআই, কল সেন্টার ক্রিয়েশনের জন্য এগুলো অনেক কিছুর সাথে ইন্টিগ্রেট করা যায়। টিম, সেলসফোর্স, ডাইনামিক্স, জুমের সাথে করা যায় না, করা যায় না। ওকে, সো কল সেন্টারের সলিউশন জাতীয় তারা কিছু একটা প্রোভাইড করে। এখানে ডকুমেন্টেশনে হিট করলে আমাকে অন্য কোথাও রিডাইরেক্ট করে নিচ্ছে। ডেভেলপার ও না, ওখানে ডকুমেন্টেশনে যে পেজ বলা সেখানেই আসছে এপিআই রেফারেন্স অ্যান্ড গাইড পাওয়া যাবে, কিন্তু এখানে সাইন আপ করতে হবে। ওরা কোনো টেস্ট অ্যাকাউন্ট দিয়েছে নাকি পলিসিতে? এটার ওইভাবে আপনার পলিসি তো দেওয়া নাই, দেখেন নিচের দিকে। এক্সক্লুশনের বিশাল বড় লিস্ট, সেফ হারবার, আর কই খালি এক্সক্লুশনের লিস্ট একটু বড় করে দিয়েছে, ডিসক্লোজার পলিসি আর ও আচ্ছা, উই আর নট কারেন্টলি প্রোভাইডিং অ্যাকাউন্টস ফর টেস্টিং। তো টেস্টিং এর জন্য অ্যাকাউন্ট যদি না দেয়, আমি এই জায়গায় কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর কিভাবে এটা খুঁজে পাবো? উলট পালট হয়ে গেল, তাই না? সাবডোমেইন দিয়েছে, গেলাম, গেলে বলছে একটাই যে ডকুমেন্টেশনে পোর্টালে যাও, সেখানে গেলে বলছে অ্যাকাউন্ট লাগবে, আবার অ্যাকাউন্টও তারা দেবে না। তো এই রকম দুষ্টুমি করলে হয়? ওয়েবসেল.com এর কি অবস্থা? কারণ আমি একটু ভ্যালিড বা বড় চাচ্ছি, কেন? কারণ টুলস টুলস যখন রান করব, মানে সেখানে একটু তো মিনিমাম কিছু আউটপুট আসা লাগবে। আউটপুট না আসলে তো বুঝে উঠতে পারবেন না যে আসলেও টুলস কাজ করলো কিনা, বা টুলস এর আসলে আউটপুট কেমন আসে। হ্যাঁ, ওয়েব সেলটা নেওয়া যায়। ওয়েব সেলের বেশ কিছু সাবডোমেইন দেখা যাচ্ছে। ওকে, websell.com আমাদের টার্গেট, এর উপরে আমরা কাজ চালাবো। websell.com। আচ্ছা, তো এএসএন নাম্বারে ছিলাম, একটা প্ল্যাটফর্ম হয়তো আপনার আগেও ইউজ করেছেন, নেটক্রাফট। ইনফরমেশন গ্যাদারিং এর ক্লাসে কেউ কে দেখিয়েছিলাম?
জি ভাই। ওকে, না দেখালেও নো প্রবলেম, আজকে দেখাই। মেবি ওয়েব রিলেটেড বলে তখন হয়তো দেখানো হয়নি। মূলত বাইরে থেকে ও হচ্ছে গিয়ে এই হোস্ট রিলেটেড বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস আমাদের এনুমারেশনের কাজ করে দিতে পারে। হুম, বেশ কিছু ইনফরমেশন সে আমাদের শেয়ার করে। ওকে ওকে, ইন্টারনেট রিসার্চে বেশ কিছু টুলস ওদের আছে। মোস্ট বলার একটা হচ্ছে আমাদের ভিজিট সাইট রিপোর্ট। ওকে, স্যার মানে গিটহাবে এমন কোনো প্যাকেজ পাওয়া যাবে যেটা লিনাক্সে ইনস্টল দিয়ে যদি আমরা সেটার মাধ্যমে কোনো ডোমেইন দিই তাহলে সেটার ইনফরমেশন দেখাবে, যেমন মোস যখন এনআইটি দিয়ে আমরা যেমন ইমেইলের তথ্যগুলো বের করতে পারি, এরকম হ্যাঁ কিছু? অটোমেটিক এরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। তবে তবে ওগুলো ব্যবহার করতে পারি আমি, ওগুলোকে খারাপ বলবো না, তাদেরও কি বলে পজিটিভ দিক আছে যে আমার অটোমেটিক্যালি বিভিন্ন তথ্য সে খুঁজে বের করে দিচ্ছে। কিন্তু আমি আরো একটু ম্যানুয়াল অ্যাপ্রোচে যাচ্ছি এর জন্য, কারণ ওই স্ক্রিপ্ট গুলোতে বা ওই ফ্রেমওয়ার্ক গুলো যেভাবে সাজানো, হতে পারে আমি সব কাজ করতে চাচ্ছি না, কিছু কম বেশি করতে চাচ্ছি, বা আমি নিজের মতো করে মনে করেন আমার সব দরকার নেই, আমি শুধু সাবডোমেইনটা খুঁজে বের করতে চাচ্ছি। হুম, আমার নিজের কন্ট্রোলটা কম থাকে অটোমেটিক ফ্রেমওয়ার্ক। তবে এগুলো ভালো, আমি বলবো না খারাপ, স্যার এগুলো কিছু ভালো। আসলে নাম বলে দিন তাহলে আমরা এক্সপ্লোর করবো ওকে, এটা। আমি আমি দেখি, বা আমি ভুলে গেলে আবার বলবেন। যদি আচ্ছা ওই ক্লাসে না পারি পরের ক্লাসে হলেও কিছু একটা শেয়ার করবো। ওকে, আচ্ছা। আগে হচ্ছে আমি ম্যানুয়াল অ্যাপ্রোচটা বেশি প্রেফার করি, আমার নিজের কন্ট্রোল থাকতে বেশি এবং মন মতো আমি ইনফরমেশন বের করতে পারছি। ওকে, তো আমি ওটার এই নেটক্রাফটের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিলাম চ্যাটে, সেভ রাখতে পারেন, ছোটখাটো একটা নোট মতো বানিয়ে। অ্যাকসেপ্ট করব না, রিজেক্ট। আমরা অ্যাড্রেসটা যদি দেই, ও কি করে বেশ কয়েকটা লুকআপের কাজ করে দিতে পারে। ওকে, সে লুকআপের কাজ করছে। এই যে এইখানে যে AS 413 এই ইনফরমেশনটা শো করছে, এটা হচ্ছে আমাদের AS এর নাম্বার। এখানেও কিছু কথা আছে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক। পজিটিভ হচ্ছে হলো এইটা হচ্ছে AS এর নাম্বারটুকু, নেটওয়ার্কের একটা গ্রুপ নাম্বার। এটা দিয়ে আমরা কিছু টুলসে, যেমন একটু পরে সাবডোমেনের জন্য অ্যামাস টুলসটা দেখাবো, ওই টুলসে AS এর নাম্বার দিয়ে আমরা একটা এনুমারেশন করতে পারি সাবডোমেন রিলেটেড। একটা পজিটিভ দিক। বা নেগেটিভ দিক হলো অনেকে ক্লাউড হোস্টিং ব্যবহার করে, তো ক্লাউডে হোস্টিং ব্যবহার করলে তাদের অ্যাকচুয়াল এএসএন না, ক্লাউডের এএসএন নাম্বারটা এখানে শো করবে। ওকে, তো সেখানে হয়তো আমি আমার টার্গেট স্পেসিফিক ইনফরমেশন নাও পেতে পারি। ওকে, মানে এখানে আনসার্টেইনিটির অনেক বিষয় আছে, তারপরও কোনো সম্ভাবনা বাদ দিব না। নেম সার্ভার হচ্ছে AWS DNS, দেখুন AWS DNS26.com। AWS হচ্ছে ক্লাউড প্রোভাইডার, তো সেখান থেকে যদি ডোমেইনের রিপ্লাই আসে, ডিএনএস এর রিপ্লাই আসে, তার মানে হতে পারে তারা AWS এর কোনো হোস্টিং ব্যবহার করছে, অর্থাৎ ক্লাউড হোস্টিং হওয়ার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, ডিএনএস অ্যাডমিন হচ্ছে AWS DNS হোস্টমাস্টার, অ্যামাজনের হোস্টিং তারা ব্যবহার করছে AWS।
ওকে, আচ্ছা, সাইট টেকনোলজিতে কি কি রেখেছে? অ্যামাজন ওয়েব সার্ভিস রেখেছে, ক্লাউড 53, সার্ভার সাইডে পিএইচপি রান হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেশন, তাই না? কিছু হলেও আমরা একটা আইডিয়া পেলাম যে আমাদের নেটক্রাফট এটা কেটে দেয়। পিএইচপিতে রান হচ্ছে, ভুলও হতে পারে। ও তো বাইরে থেকে আমাদের এনুমারেট করছে, ভুলও হতে পারে। তবে একটা ইন্ডিকেশন পেলে বেটার। আর কি আছে? ওয়াও, ওয়ার্ডপ্রেসও খুব সম্ভবত ব্যবহার হতে পারে। ওয়ার্ডপ্রেস হলে দুর্বলতা পাওয়ার বেশ কিছু সম্ভাবনা তৈরি হয়। কারণ ওয়ার্ডপ্রেস নিজে যথেষ্ট সিকিউর, কিন্তু প্রবলেম হয় বিভিন্ন থার্ড পার্টি প্লাগইন থিম ব্যবহার করে মানুষজন এগুলোকে উইক করে ফেলে। আর কিছু টেকনোলজির ইনফরমেশন না, না কিছু তেমন না, পেলাম না। আচ্ছা, যাই হোক, আমরা বেশ একটা ইন্ডিকেশন পেলাম। নেক্সট ক্ষেত্রে থেকে আমাদের মূলত গিয়েছিলাম এএসএন নাম্বার খুঁজতে। এএসএন এর পাশাপাশি আমরা সাইট টেকনোলজি নিয়ে 2-3টা ইনফরমেশন পেয়ে গেলাম। ভেরি গুড। আমরা সেকেন্ডলি যে কাজটা করব, সাবডোমেইন খোঁজা শুরু করবো। হ্যাঁ, সাবডোমেইন খোঁজার মাল্টিপল টেকনিক নিয়ে আমি একটু বলি। কারণ হয় কি, মানে এক এক টেকনিক এক এক জায়গাতে এফেক্টিভ বা আপনার জন্য প্রোডাক্টিভিটির একটা বিষয়। আচ্ছা আচ্ছা, সাবডোমেইন কেন খুঁজবো, এখানেও কয়েকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট দরকার। উম একটা ভালো পয়েন্ট হচ্ছে, মাঝে মধ্যে কি করে হিডেন সাবডোমেইন থাকে, বা কোনো একটা সাবডোমেইন তারা ভুলে গিয়েছে যে একটা এরকম সাবডোমেইন ছিল। মনে করুন ডেভ বা test.websell.com, এরকম নামের কোন একটা সাবডোমেইন। সাপোজ এটা তারা ভুলে গিয়েছে, এটা সহই তারা প্রোডাকশনে মানে সাইটটা আপলোড করে দিয়েছে। তো কি করতে পারি, এগুলো যদি খুঁজে পাই, এখানে দুর্বলতা এক্সিস্ট করার একটা সম্ভাবনা আছে, বা শুধু যেটা খুঁজে পাচ্ছি এটাও একটা ইস্যু হতে পারে। বা বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে যেটা ভুলে গিয়েছে, মানে তার খেয়ালই নেই, তার তো তার কি সিকিউরিটিও টেস্ট করেছে কিনা সেটাও হয়তো তারা ভুলে যেতে পারে। সিকিউরিটি নিজেরা টেস্ট না করলে সেখানে অবভিয়াসলি উইকনেস থাকতে পারে। এটা একটা বিষয়। আরেকটা হলো, মাঝে মধ্যে সব প্রোগ্রাম, এটাও বা প্রোগ্রামের পলিসিটাও ঠিক মতো পড়বেন। হ্যাঁ, কিছু জায়গায় হতে পারে, মনে করুন সেম উইকনেস মাল্টিপল সাবডোমেনে থাকতে পারে। হুম, মনে করুন একটা এক্সএসএস পেয়েছেন, একটা এক্সএসএস, কিন্তু এটা 5টা সাবডোমেইনে আছে বা 3টা সাবডোমেইনে আছে। সো একটা এক্সএসএস এর জন্য যদি আপনার $100 করেও পেমেন্ট করে, 3টা সাবডোমেইন মানে সেম উইকনেস 3 সাবডোমেইনে পেয়েছেন, তার জন্য আপনাকে কি হচ্ছে, 3টা উইকনেস কাউন্ট করছে। ডিফারেন্ট। এটাও পলিসির উপর ডিপেন্ড করে, কেউ এটাকে 3টা কাউন্ট করবে, কেউ এটাকে একটা কাউন্ট করবে। ওকে, সো যদি 3টা কাউন্ট করে বা মাল্টিপল সাবডোমেইনে উইকনেস এক্সিস্ট করে, তো আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। সেম উইকনেস can exist in multiple subdomain. ওকে, সাবডোমেইন গুলো খুঁজে বের করা দরকার, এবং যত সাবডোমেইন পাবো তত আমার জন্য কি টার্গেট বাড়ছে। নিউ সাবডোমেইন মিনস নিউ টার্গেট। হয়তো
আমি অন্য কারো আগে একটা সাবডোমেইন খুঁজে পেয়েছি, বা হয়তো মানুষ এই সাবডোমেইনটা স্কিপ করে গিয়েছে, টেস্ট করেনি। যদি এমন হয়, তার মানে কি সেখানে উইকনেস, মানে অন্যরা তেমন হয়তো টেস্ট করলে আমার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো সাবডোমেইন খুঁজবো কি করে? কতগুলো টেকনিক বল। প্রথম টেকনিকটা হচ্ছে আমাদের গুগল ডক্স। অলরেডি আমি এখানে একটা শো করেছি, যে সাইট দিয়ে আমি যদি ডট স্টার্ট দিয়ে দিই, স্টার্ট ডট দিয়ে দিই, তাহলে কিন্তু ওয়েব সেলের আগে যা যা আছে, যে ফিডব্যাক, এজেন্ট, 8x8, সবগুলো সাবডোমেইন আমাকে এখানে শো করতে থাকবে। এটাকে যেমন এখানে 8x8টা মাল্টিপল টাইম শো করছে, তাই না? তো আমি এখানে কি করব, মাইনাস 8x8 এটা যদি দেই, তাহলে 8x8 বাদে আর যে সাবডোমেইন গুলো আছে সেগুলো শো করছে, যেমন সাপোর্টটাই আছে শুধু। তো হলো কিছু, এই একটা মাত্র সাবডোমেইন। আগে না আরো কতগুলো দেখাচ্ছিল, ফিডব্যাক, এজেন্ট, বেশ কতগুলো দেখাচ্ছিল, তাই না? ডেভেলপার ও আচ্ছা, আমি সাপোর্টটা কেটে দিই তো, হাইফেন সাপোর্ট। ওকে, এবার যে ফিডব্যাক, এজেন্ট, 8x8 শো করছে, 8x8টা কাটলে আর কিছু থাকে না, হয়তো এই 3-4টা ইউনিক সাবডোমেইন এখানে। সাবডোমেইনে ভিজিট করতে গেলে নিয়ে চলে যাচ্ছে থার্ড পার্টি সাইটে, zendesk.com। এটা নিয়ে যদি ওদের পলিসিতে কোনো ইন্ডিকেশন থাকে, এটা ফলো করতে হবে। টেস্ট অ্যাকাউন্ট দেয়নি, সো লগ ইন করতে পারছি না, লগ ইন ছাড়া টেস্ট করতে পারছি না। হলো না? অন্যগুলো কি অবস্থা, ফিডব্যাক বা এজেন্টের? হ্যাঁ, না, এই ভিডিও এজেন্টও আমাকে রিডাইরেক্ট করে 8x8.com এনে আসছে, এইখানেও লগ ইন চাই। ব্রুট ফোর্স করতে পারবো নাকি? ওভারভিউ, হ্যাঁ এটাও একটা পসিবিলিটি থাকে। সাধারণত সাধারণত একটু ভালো প্রশ্ন করেছেন, যে আমরা এইভাবে সার্চ করতে গিয়ে হ্যাকারদের ফেক ওয়েবসাইটে চলে যেতে পারি কিনা। এটাও হতে পারে, সাধারণত রেপুটেড ওয়েবসাইট গুলোতে এই ধরনের পসিবিলিটি থাকে। ফেসবুকের নামে অনেক এরকম ফেক সাবডোমেইন টোমেইন আছে কিন্তু, হুম, বা ফেসবুক নামের কাছাকাছি বিভিন্ন ডোমেইন আছে। এক্ষেত্রে একটা তো ভার্চুয়াল মেশিন ব্যবহার করছি, প্লাস এখানে কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারেন, ইউ ব্লক আর এই তিনটা ব্যবহার করতে পারেন। অনেক স্ক্রিপ্ট বা এগুলো সে একাই ব্লক করে দিতে পারে, ম্যালিশিয়াস এক্সিকিউশন হবে না। ম্যালওয়্যার বাইটস এর একটা এক্সটেনশন আছে, এই অ্যান্টিভাইরাসটা নিয়ে ক্লাসে বলেছিলাম, এটাকে ব্যবহার করতে পারেন। অ্যাড ট্র্যাকার্স, ম্যালওয়্যার স্ক্যামস, বেশ কিছু জিনিসও ব্লক করে দিতে পারে, কিছু একটা প্রোটেকশন হবে। ফুল প্রোটেকশন মনে হয়, ওকে, মোটামুটি একটা ভালো প্রোটেকশন দিতে পারে, সেফটি মেজার্স হিসেবে নিতে পারে। তবে বা কাহিনীও আছে, উম, এরা অনেক কিছু ব্লক করে দিলে মাঝে মধ্যে ওয়েবসাইটে কিছু ফাংশনালিটি, ফিচার্স এগুলো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। এটা একটা প্রবলেম হতে পারে। হতে পারে সে মানে একটা বেসিক কোনো স্ক্রিপ্ট ব্লক করে দিল, নর্মাল কোনো ফাংশনালিটির স্ক্রিপ্ট, এই ইউ ব্লক করে দিন, তখন তো আমি সাইটের মূল জিনিসটা দেখতে পাচ্ছি না। এমনও হতে পারে, সুবিধা অসুবিধা দুই দিকেই আছে আর কি। যাই হোক, websell.com, আচ্ছা, এটা গেল গুগল ডক্স এর সাহায্যে একটা কাজ করা। আরেকটা সাইট আছে, সাব
ফাইন্ডার ও অনলাইন ভিত্তিক। হুম, হুম, না, ভুল লিখেছি। সাব ডোমেইন ফাইন্ডার, এই যে C99, ও ও বেশ ভালো সাবডোমেইন ফাইন্ড আউট করতে পারে। আমি মাল্টিপল ওয়ে দেখাচ্ছি, আপনি ট্রাই আউট করে দেখবেন কখন, কারণ কখন কোন পরিস্থিতিতে থাকি আমরা তাই না। হঠাৎ করে মনে করেন আপনার আইডিয়া হলো যে আমি এটার উপর একটা টেস্ট করি, আমার কাছে কালি লিনাক্স নাই, কিছু নাই, তো আমি গুগল ডক্স এর সাহায্যে সাবডোমেইন খুঁজে বের করতে পারি। ওকে, বা অন্য ইউজ কেসও হতে পারে, মানে জেনে রাখি মাল্টিপল ওয়ে। এইখানে আমরা আমাদের example.com-টা দিই, ওয়েব সেল.com, স্টার্ট স্ক্যান দিই। বেশ কয়েকটা সাবডোমেইন পেয়েছে, আইপি পেয়েছে, এই সাপোর্টে ক্লাউডফ্লেয়ারের প্রোটেকশন পেয়েছে, এখানে ক্লাউডফ্লেয়ার অন করা। আমরা CSV আকারে এটাকে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। 3টা আইপি অ্যাড্রেস অ্যাকাউন্ট পেয়েছে। এর আগেও মানুষ তো ওয়েবসাইটকে স্ক্যান করেছে, দেখি তো। আরো কতগুলো পেয়েছে, কিন্তু সেগুলোর সাথে রিলেটেড আইপি অ্যাড্রেস পাইনি। এক্সিস্ট করতেও পারে, নাও পারে। যেমন আমরা এটা একটা ট্রাই করে দেখি, সার্ভার নট ফাউন্ড। মাঝে মধ্যে হয় কি, এই যে ইন্টারনেট, ইন্টারনেটে হতে পারে তারা এই সাবডোমেইনটা অ্যাকচুয়ালি কোনো এক সময় পাবলিশ করেছিল, পরে ডিসেবল করে দিয়েছে। কিন্তু ইন্টারনেটে যে সকল ডাটা সেন্টার কানেক্টেড আছে, গুগলের ডাটা সেন্টার যদি থাকে, সেখানকার কোনো ক্যাশ মেমোরিতে সেভ থাকতে পারে। সাইট ডাউন করে দিয়েছে, নেই, তার ক্যাশ মেমোরিতে রয়ে গিয়েছে। তো স্ক্যান করলে, এইসব অটোমেটেড টুলস বা স্ক্যানার স্ক্যান করলে দেখা যায় যে সেই রেকর্ডটা চলে আসে। হতে পারে ভি বা এটা সেই নামের কিছু একটা, যেমন এটা ক্যাশ মেমোরিতে হয়তো কোনো একটা রিজনে রয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। তো আমরা এটা কপি করে নিয়ে আসতে পারি, বা এক্সেল এর মতো করে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। হুম, ঠিক আছে, স্ট্যাটাস ডাউন, চেক 404 নট ফাউন্ড, 400, এইটা অ্যাভেলেবল আছে। অ্যাপ নট অ্যাভেলেবল, ডাউন। যেগুলোর আইপি নেই, খুব সম্ভবত সবগুলোই ডাউন হওয়ার পসিবিলিটি বেশি। এটা ডাউন, যে আইপি আছে তার উপরেও সবগুলো ক্লিক করে দিই, দেখি কোনটার কি রেসপন্স পাই। আইপি অ্যাড্রেস রিলেটেড, ভয়েসটা রিডাইরেক্ট করছে, এটা সাপোর্টে আমাদের অনুমতি নেই। ভ্যালিড সাবডোমেইন পেলাম কয়টা, 1 2 3 4, নিচের বেশিরভাগই ডাউন, নাই, এগুলো আসলে এক্সিস্ট করে না, আইপি অ্যাড্রেসই নাই। সো এই 4টা সাবডোমেইন ভ্যালিড হওয়ার পসিবিলিটি বেশি। আর গুগল থেকে আমরা ফিডব্যাক এজেন্ট 8x8, এই 3টা রেজাল্ট পেয়েছি। এখানে কি আছে এই নামের ফিডব্যাক? হ্যাঁ, ফিডব্যাকটা ও পেয়েছে, স্ট্যাটাস পেয়েছে, এজেন্ট
webmail.com না পাইনি, সে এজেন্টটা খুঁজে পাইনি। এজেন্টটা আবার আমরা গুগল ডক্স এর থ্রুতে খুঁজে পেয়েছি। এজেন্টটা কি ওপেন হয়? হ্যাঁ, না, ভিডিও এজেন্ট রিডাইরেক্ট করে 8x8.com নিয়ে যাচ্ছে লগ ইনের জন্য। ওকে, তো আমরা টেকনিক দেখলাম মাল্টিপল সাবডোমেইন বের করার। আমরা টুলস দিয়েও এই কাজটা করতে পারি। এক্ষেত্রে খুব ভালো টুলস হচ্ছে অ্যামাস। অ্যামাস টুলসটা বেশ বড়। অ্যামাস গিটহাব বাই ডিফল্ট সেট আপ আসার কথা কালি লিনাক্সে, প্যারোটেও খুব সম্ভবত সেট আপ থাকে, না থাকলেও অসুবিধা নেই, আমরা ওদের গিটহাব থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমরা ডাউনলোড ইনস্ট্রাকশন পাবো। ওর অনেকগুলো মেথড সাপোর্ট করে। সোর্স ইনস্টলেশন গাইডে গেলে কিভাবে সেট আপ করবেন তার একটা ইন্ডিকেশন পাবেন। মাল্টিপল ওয়েতে সেট আপ করা যায়। আমার কি সেট আপ আছে? হ্যাঁ, আমার এখানে আমারটা সেট আপ আছে। যে কারির ক্ষেত্রে এপিটি গেট ইনস্টল অ্যামাস দিলেই সেট আপ নিয়ে নেবে। প্যারোটেও সেম, এপিটি গেট ইনস্টল অ্যামাস দিলে সেট আপ নিয়ে নেবে। ওকে, এডিশন আপনি থুই ডাউনলোডের দরকার নেই। এবার যদি ইউজার্স গাইডে যাই, অনেকগুলো কি বলে মেথড মতো সাপোর্ট করে। যেমন একটা হচ্ছে ইনোভেশন ইনাম মডিউল, এটা রান করলে প্যাসিভলি সে আমাদের পারপাস স্পেস সুইচার টার্মিনালটা ক্লোজ হয়ে গেল কাজ লেগে। ওর বেশ কয়েকটা আছে, যেমন একটা হচ্ছে ডিএনএস। ডিএনএস নিয়ে রিজলভে ট্রাই করবে। ডিসকভার টার্গেটস ফর ইনোভেশন, এই নামটা হচ্ছে ইনোভেশন অ্যান্ড নেটওয়ার্ক ম্যাপিং এর কাজটা করবে। এই নাম আমরা সাবডোমেইন খুঁজে বের করার জন্য এই নাম মডিউলটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, তো এটা রান করতে সময় লাগবে বেশি, এবং এটা ও কি করে বিভিন্ন টেকনিকে, ও সার্চ ইঞ্জিন ব্যবহার করেও বা অন্যান্য আরো যে সকল সোর্স আছে এগুলোর থ্রুতে খোঁজা ট্রাই করে সাবডোমেইন রিলেটেড। আমরা এই নাম মডিউলটা ব্যবহার করব, এবং এই ক্ষেত্রে আমরা এএসএন যেটা নিয়েছিলাম এএসএন নাম্বারটা উল্লেখ করতে পারি। তাহলে এই
ও মানে এটা দেখা যায় বেশ ভালো একটা পারফরমেন্স করতে পারে এএস এর নাম্বার সহ। 54113। ওকে, এএস এর নাম্বার বলে দিলাম। আর একটা এএসএন মানে একটা নেটওয়ার্ক গ্রুপ, অর্থাৎ একটা হোস্টিং বা একটা নেটওয়ার্ক গ্রুপে অন্যান্য ডোমেইনও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, ক্ষেত্রে আমাদের উল্লেখ করে দিতে হবে যে আমরা websell.com যে আছে সেই ডোমেইনের উপরে কাজ করতে চাই। ও কি করবে এখন, নিজের মতো স্ক্যান করা শুরু করবে। এদিকে ডান দিকে যদি খেয়াল করেন দেখবেন আমার রিসোর্স ব্যবহারও অনেক বেড়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে সাবডোমেইন খুঁজে বের করার ট্রাই করছে। তবে ও যে সাবডোমেইন দিবে সবগুলো যে ভ্যালিড তা কিন্তু না। যে আমরা একটু আগে একটা সাইটে গেলাম না, সাবডোমেইন finder.c99, ওখানে যেরকম ভ্যালিড ইনভ্যালিড মিক্স আপ যেমন করা থাকে, এখানেও কিন্তু সেরকম ভ্যালিড ইনভ্যালিড সাবডোমেইন মিক্স আপ করে রেজাল্ট দেখাবে। এখানে এই স্ক্যানটা শেষ হতে সময় লাগবে। ভাই এটাতে কি ভার্বোস মোড দেওয়া যায় না? আর স্মুথ থাকার তো কথা। না, ও সাবডোমেইন পাচ্ছে না। আমাদের এটা দিয়ে এসএন দিয়ে পাইনি। আমরা নর্মালি দিয়ে দেখি কিছু পাই কিনা। না পেলেও প্রবলেম নেই, আমরা অলরেডি এই 99 ওয়েবসাইটটা দিয়ে একটা বেশ ভালো ইন্ডিকেশন পেয়েছি। তবে মানে কোনোটাই ফেলনা না, অ্যামাসটাও বেশ পাওয়ারফুল হতে পারে। এটা দিয়ে আমরা আরো কোনো সাবডোমেইন পেলেও পেতে পারি ওর এই টেকনিক গুলোর জন্য।
হ্যাঁ, ওই যে দেখুন এবার দুইটা পেয়েছে, ভয়েস ডব্লিউ। ওর একটা প্যাসিভ মোড আছে, এটা দিলে যেটা হয় ও সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করে তথ্য আনা শুরু করে সাবডোমেইন রিলেটেড। অ্যাক্টিভ মোডেও রান করতে পারি, ব্রুট ফোর্সও দিতে পারি। ব্রুট বলে আমাদের যে সেক লিস্ট দেখিয়েছিলাম না, সেই সেক লিস্টে এরকম বিভিন্ন সাবডোমেইনের লিস্ট পাবেন, সেটা দিয়ে করতে পারি। এখানে অবশ্য আরো বেশ কতগুলো অপশন অ্যাড করেছে। ওকে, এই পেজটার লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাটে, বাসায় একটু এক্সপ্লোর করলে আরো কিছু আইডিয়া পেতে পারেন। ওকে, ও একা একাই স্ক্যান হতে থাকবে, স্ক্যান হয়ে শেষে দা এনুমেরেশন হ্যাজ ফিনিশড এরকম একটা লাইন শো করবে। এটার জন্য ওয়েট করতে হবে, কত সময় স্ক্যান হবে উই ডোন্ট নো। 6-7 ঘন্টাও লাগতে পারে, বড় টার্গেট হলে আরো বেশিও লাগতে পারে, ছোট টার্গেট হলে 1-2 ঘন্টা, আধা ঘন্টাতেও শেষ হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তো এখানে ভ্যালিড ইনভ্যালিডের একটা বিষয় আছে স্যার আপনারা। হ্যাঁ, বলুন। স্যার এই কোডটা আমিও রান দিছিলাম, কিন্তু অসংখ্য আইপি অ্যাড্রেস দিচ্ছে তো আমার। হ্যাঁ, এটাও ডিপেন্ড করে আমার নেটওয়ার্ক। মানে 100টারও হয়তো বা বেশি হবে। কোনো এরকম সাবডোমেইন নাম দেখাচ্ছে কি হ্যাঁ, এইটা? কিছু কিছু গুলো দেখাচ্ছে যে api.weblink.com, api.weblink, একই নাম বারবার দেখাচ্ছে, কিন্তু হচ্ছে আইপি অ্যাড্রেস ভিন্ন আবার এগুলার। না, মানে আমাদের একই নাম, আইপি অ্যাড্রেস ভিন্ন। আইপি অ্যাড্রেস গুলোতে হিট করে না, দেখতে বিভিন্ন পারেন। নাম আছে, কিন্তু একই নাম হচ্ছে 2-3 বার আছে, কিন্তু ওগুলার আইপি অ্যাড্রেস আবার ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, মানে আইপি অ্যাড্রেসেও ব্রাউজ করে দেখতে পারেন যে রিডাইরেক্ট করে কিনা বা কোথায় নিয়ে যায়। হ্যাঁ, আমাদের এইরকম নাম হলে বেশি বেটার, দেখেন এরকম নাম শো করে কিনা। গতদিন পলিসি পড়তে দিয়েছিলাম, তেমন কেউ পড়েননি। আজকে টাস্ক দিব হচ্ছে তার হ্যাকারন পলিসি থেকে। পড়ছিলাম। আমি বলি, আজকে যেটা করবেন, হ্যাকারন থেকে যে কোনো একটা প্রোগ্রাম খুঁজে, বা যেটা পলিসি পড়েছেন অলরেডি, সেইটার এরকম সাবডোমেইন এনুমারেশন পর্যন্ত কাজগুলো করবেন। কারণ ভ্যালিড সাবডোমেইন না পেলে আমরা কিন্তু ডিরেক্টরি ব্রুট ফোর্স করা, প্যারামিটার খোঁজার এই কাজগুলো করতে পারছি না। হুম, যে ভ্যালিড সাবডোমেইন পাবো তার উপরে গিয়ে, যেমন এই যে এখানে দেখুন, যে ভ্যালিড সাবডোমেইন গুলো পাচ্ছি ফর এভরি সাবডোমেইন, সেখানে গিয়ে আমরা ডিরেক্টরি ব্রুট ফোর্স প্যারামিটারের এই কাজগুলো করতে পারবো। ওকে, আমরা কিন্তু এখনো ব্ল্যাঙ্ক। আর আমরা কিভাবে বুঝবো যে এটা ভ্যালিড সাবডোমেন? সাবডোমেন তো অনেকগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে আগে হচ্ছে কি এই সাবডোমেনের লিস্টটা নেই, কালকে পোর্ট অ্যানালাইসিস নিয়ে আরেকটু দেখাবো। কালকে রাতে এই ক্লাস করতে পারবেন আপনারা? পারবো স্যার। আরো ভাইয়া। স্যার পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা আপনাদের থেকে আইডিয়া নিলাম। যদি খুব জরুরি কোনো আমার কাজ করে না যায়, কারণ শনিবার থেকে হচ্ছে আমাকে আইসিটি মিনিস্ট্রিতে ট্রেনিং দিতে হবে। যদি আমি দিনের বেলা, মানে আমার কিছু টাস্ক বাকি আছে, কভার আপ করতে পারি, তাহলে রাতে ক্লাসটা নিব। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, একটু রাতে 9টা 9:30টার দিকে মেসেঞ্জার গ্রুপে একটু খেয়াল করেন আপনারা। যদি একান্তই কাজ পড়ে যায় তাহলে হয়তো নিতে পারবো না, আর যদি দেখি যে না, একটু
কাজ কভার আপ করতে পেরেছি তাহলে ক্লাস নিব। ওকে, আমরা এই পার্টগুলো নিয়ে একটু দেখবো। একটা আপনার ওই সাবডোমেনের লিস্ট গুলো নিয়ে একটা কোথাও জমা রাখবেন, ক্লাসে এসে বলবো যে সাবডোমেনের লিস্টটা দিতে, আমরা সেইটার উপরে আমাদের বাকি প্রসেস শুরু করব। ওকে, আমি অলরেডি অনেকগুলো পেয়েছি, এগুলো আমি সেভ করে রাখি। ভ্যালিড ইনভ্যালিড গুলো কিভাবে ডিটারমাইন করব এটা নিয়ে ক্লাসে আরো কিছু টেকনিক শেয়ার করব। স্যার আমার রেজাল্টটা অন্যভাবে আসছে, এটা একটু শেয়ার করবো। আমি জানি কিভাবে আসছে, আপনার এই আগেরটার মতো, যে আমার এটার মতো করে রেজাল্ট দেখাচ্ছে, তাই না? অনেকগুলো আইপি অ্যাড্রেস সহকারে দেখাচ্ছে একটা লিস্ট আকারে। একটু কনফিউশন লাগবে হয়তো, আপনি সাবডোমেইন নামগুলো পাশে যে আছে ওগুলো খেয়াল করুন। ওকে, বা কমান্ড পাল্টে শুধু এইভাবে দিয়ে দেখতে পারেন যে ডাইরেক্ট এনুমারেশন করার। ওকে, আচ্ছা আমি এখানে আমাদের ক্লাসটা টার্মিনেট করি। আপনার বাসায় একটু সময় দিয়ে সাবডোমেনের ফাইন্ডিং এর কাজগুলো একটু করে ফেলুন। হ্যাঁ, অ্যামাজ দিয়েই করতে হবে এমনও বাধ্যবাধকতা নেই। যদি যেমন আমরা ওয়েবসাইটে গিয়ে যে একটা আচ্ছা ওটা কই জানি গেল, যাই হোক, সাবডোমেইন ফাইন্ডার ডট c99.nl এরকমই ছিল মেবি অ্যাড্রেসটা। ওখানে গিয়ে ওখান থেকেও হেল্প নিন। মানে একটা কথা হচ্ছে সাবডোমেনের একটা আস্ত লিস্ট আমি চাই নেক্সট ক্লাসে। হ্যাঁ, অ্যামাজ দিয়ে হোক বা মাল্টিপল ওয়েতে হোক, একটা লিস্ট আপনাদের পছন্দের কোন একটা টার্গেটের উপরে বের করে রাখবেন। ওকে, আচ্ছা, এবং এই টাস্কটা শেষ হতে সময় লাগবে। সো ওরকম একটা টাইম অ্যালোকেট করে এই টাস্কটা করতে বসেন সকালের দিকে যদি ফ্রি থাকেন। অ্যাসাইনমেন্ট না, যদি আবার কালকে ক্লাস নেই, যদি আবার অ্যাসাইনমেন্ট মানে ইন টাইম কমপ্লিট করতে না পারেন তখন আরেকটা কষ্টকর হয়ে যাবে। সো বেটার অ্যাসাইনমেন্ট না দিই, কেমন? পরের ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট দিব। ওকে, কারণ সাবডোমেইন বের করতেও টাইম লাগবে। ওকে, আমার এটা হতে থাকুক। ভাই এখন একটু একটা নিয়ম গুলা কম দিলে ভালো হয়, মানে মোটামুটি সব ভার্সিটিতে পরীক্ষা চলতেছে তো। বুঝিনি। মানে হচ্ছে কি ভাই, সব ভার্সিটিতে মোটামুটি পরীক্ষা শুরু হয়ে গেছে তো, বা কিছুদিনের মধ্যে শুরু হবে, তো অ্যাসাইনমেন্ট একটু কম দিলে ভালো হইতো আর কি পরীক্ষার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি কম দেওয়ার ট্রাই করব। এটা একটা আসলে উভমুখী সংকটের জায়গা, কিছু শিক্ষার্থী মাঝে মধ্যে এই জায়গায় সাপোর্ট চায় যে আমার ভার্সিটির এক্সাম, কোর্সে তো মানে কাজের পড়াশোনার চাপ কিভাবে আসলে ব্যালেন্স করবো, আসলে এখানে পরামর্শ দেওয়া মুশকিল। কিন্তু মানে কোর্সের জন্য একটু এই প্র্যাকটিক্যাল কাজকর্ম একটু টাইম অ্যালোকেট করাটা দরকার। তারপর দেখুন টাইম ম্যানেজ কত কি করতে পারেন। ওকে, আমি মাথায় রাখবো, যেহেতু এক্সাম গুলো আছে, যতটা সম্ভব ক্লাসে টাস্ক করতে দিয়ে বাসায় হোম টাস্ক দেখি যতদূর করা যায়। ওকে, আচ্ছা, আজকে আমি এখানে টার্মিনেট করি। ওকে, ওকে, ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।